বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বাংলা হচ্ছে চলমান বা ঘটমান ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে। ভবিষ্যৎকালে কোনো কাজ শুরু হয়ে সেই কাজটা চলতে থাকবে। এরূপ বুঝালে ভার্ব ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো কন্টিনিউয়াস শব্দের অর্থ চলমানতা। চলমান ভবিষ্যতে যে কাজটা চলবে, ভবিষ্যতে শুরু হবে, আবার সেটা ভবিষ্যতে কিছু সময় চলতে থাকবে, সেটার নামই হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। ভার্বের কোনো কাজ ভবিষ্যতে চলতে থাকবে, এরূপ বোঝালে ভার্বের ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। কাজটা ভবিষ্যতে শুরু হবে, হয়ে চলতে থাকবে, এরূপ বোঝালে ভার্বের ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। ফিউচার মানে ভবিষ্যৎ, কন্টিনিউয়াস মানে চলমান, টেন্স হলে সময়। তো কোনো ভার্বের কাজ ভবিষ্যতে শুরু হয়ে সেটা ভবিষ্যতেই চলতে থাকবে, কখন গিয়ে শেষ হবে সেরকম কোনো সীমারেখা নেই, কিন্তু চলতে থাকা বোঝানোর জন্য কন্টিনিউয়াস ব্যবহার করা হবে। বাংলাতে দুই রকমের ক্রিয়াপদ আছে, সাধুরূপ আর চলিত রূপ। সাধুরূপ ক্রিয়াপদগুলো একটু দীর্ঘ হয়, বড় হয়, আর চলিত রূপের যে ক্রিয়াপদগুলো এগুলো ছোট হয়। আমরা ক্রিয়ামূলের শেষে ইতে থাকিব, এই ইতে থাকিব এটা হবে সাধু রূপে। দেখো যদি ইতে থাকিব তাহলে বুঝবে যে এটা সাধু রূপ। ইতে থাকিবে সেকেন্ড পারসনে, এটা তাহলে এটাও সাধুরূপ, আর ইতে থাকিবেন এটাও সাধুরূপ। এই সাধুরূপ ইতে থাকিব, ইতে থাকিবে, ইতে থাকিবেন, অর্থাৎ ফার্স্ট পারসনে হলে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে এটার সাথে ইতে থাকিব, সেকেন্ড পারসন হলে ইতে থাকিবে, থার্ড পারসন হলে ইতে থাকিবেন। আর চলিত রূপ তে থাকবো, এটা ছোট, তে থাকবো, তে থাকবে, তে থাকবেন, এটা উত্তম পুরুষ, অর্থাৎ ফার্স্ট পারসনে তে থাকবো, সেকেন্ড পারসনে তে থাকবে, থার্ড পারসনে তে থাকবেন ইত্যাদি ক্রিয়া বিভক্তি থাকে। এই ক্রিয়া বিভক্তিগুলো যদি থাকে কোনো ক্রিয়াপদের শেষে তাহলে তোমাদেরকে বুঝতে হবে যে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। বাংলা ক্রিয়াপদ আমরা ক্রিয়াপদগুলো দেখিয়ে দেব বিভক্তি সহ। তো সাধুরূপ আমরা আগেও বলেছি যে সাধু রূপটা একটু দীর্ঘ হয়, যেমন কর যুগ ইতে থাকিব, কর যুগ ইতে থাকিব, কর যুগ ইতে থাকিব, করিতে থাকিব। এই রস্যইটা, এই যে রস্যই এখানে আছে, এই রস্যইটা এখানে চলে গেছে, করি, এই কর থেকে এই এখানে রস্যইকার হয়ে গেছে, এই রস্যইকারটা এখানে এসে রস্যইকার হয়ে গেছে, করিতে থাকিব, করিতে থাকিব। কর যুগ ইতে থাকিবে, এই রস্যইকারটা রস্যই এখানে রস্যইকার হয়ে গেছে, করিতে থাকিবে, থাকিবে। থাকিব হলো উত্তম পুরুষে, আর থাকিবে হচ্ছে মধ্যম পুরুষে। করিতে থাকিবে, কর যুগ ইতে থাকিবে, করিতে থাকিবে, কর যুগ ইতে থাকিবেন, এই যে ইতে এখানে রস্যইকার হয়ে গেল, করি হইতে করি হয়ে গেল, করি পরে তে, করিতে থাকিবেন, এটা ফার্স্ট পারসনে, আমি করিতে থাকিব, এটা সেকেন্ড পারসনে,
তুমি করিতে থাকিবে, এটা থার্ড পারসনে, সে করিতে থাকিবে বা থাকিবেন। সম্মানিত ব্যক্তি যদি হয় তাহলে আমরা তাকে তার সম্মান প্রদর্শনের জন্য ক্রিয়াপদের শেষে দন্তন্য ব্যবহার করে থাকি। তিনি করিতে থাকিবেন, সে করিতে থাকিবে, তিনি করিতে থাকিবেন। আমি এখানে দুইটা লিখতে পারতাম, কিন্তু দুইটা লিখিনি এই কারণে করিতে থাকিবে এখানে একবার আছে, যে থার্ড পারসনেও হয়, সেকেন্ড পারসনেও হয়। চলিত ক্রিয়ারূপ, চলিত ভাষায় ক্রিয়ারূপটা কেমন হয় সেটাও আমাদের জেনে রাখা ভালো। ভালো মানে এটা আমাদের জানতেই হবে, না জেনে উপায় নেই। আমরা যেহেতু বাংলা ভাষাভাষী, আমরা যদি বাংলা ছাড়া টেন্স শিখি, সেই টেন্স কোনো কাজে আসবে না। কোথায় টেন্সটা, কোন টেন্স ব্যবহার করতে হবে সেটা যদি আমরা না বুঝি, তাহলে আমরা ইংরেজিতে টেন্স শিখে সেটার ব্যবহার করতে পারবো না। কর যুগ তে থাকবে, কর যুগ তে থাকবে না, থাকবো। উত্তম পুরুষে আমরা বো ব্যবহার করব, তে থাকবো। কর যুগ তে থাকবো, করতে থাকবো। কর যুগ তে থাকবো, করতে থাকবো। আমি করতে থাকবো, এটা আমরা ফার্স্ট পারসনের সাথে যদি লাগিয়ে দিই তাহলে হবে আমি করতে থাকবো। তুমি করতে থাকবে, করতে থাকবে। তোমরা করতে থাকবে, সে করতে থাকবে, তারা করতে থাকবে। সম্মানিত ব্যক্তি হলে তিনি করতে থাকবেন, করতে থাকবেন। এই তো গেল ক্রিয়ারূপ। এখন এরকম যদি ক্রিয়াপদ থাকে তাহলে আমরা ইংরেজি কিভাবে সেন্টেন্স তৈরি করব সেটা আমাদের এখন আলোচনা করার সময়। কারণ আমি করতে থাকবো, এটার ইংরেজি কি হবে? তো আমরা এখানে গঠন প্রণালী দিয়ে দিলাম। কর্তার পর শ্যাল বি বা উইল বি এবং মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়। বন্ধুরা, মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত হবে সকল কন্টিনিউয়াস টেন্সে। যতগুলো কন্টিনিউয়াস টেন্স আছে, যেমন ধরো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, 6টা কন্টিনিউয়াস টেন্স আছে। এই 6টা কন্টিনিউয়াস টেন্সেই ভার্বের সাথে, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। বন্ধুরা, আইএনজি যুক্ত করার কিন্তু নিয়ম আছে। যে কোনো ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করে দিলেই আইএনজি ফর্ম হয় না। এটার জন্য কিছু নিয়ম মেনটেন করতে হয়। আইএনজি যুক্ত করার কিছু নিয়ম আছে। তোমাদের কি সেই নিয়মগুলো জানা আছে? যদি জানা না থাকে তাহলে কিন্তু বিপদ আছে। তোমরা বাক্য গঠন জানার পরেও যদি তোমরা কন্টিনিউয়াস টেন্সের আইএনজি ভার্বের সাথে শুধু আইএনজি যুক্ত করে দিয়ে দাও তাহলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমাদের কি কন্টিনিউয়াস টেন্সের যেহেতু 6টা টেন্স আছে কন্টিনিউয়াসের, তো এইটার সাথে আইএনজি যুক্ত করার নিয়মগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে বা জেনে নিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি এই আইএনজি যুক্ত করার নিয়ম এই ভিডিওগুলোতে দিয়েছি আমার যে চ্যানেল universalenglish.com। সেখানে তোমরা দেখবে স্পেশাল কনজুগেশন অফ ভার্ব স্পেশাল এপিসোড 1, কনজুগেশন অফ ভার্ব স্পেশাল এপিসোড 2। এগুলোতে আইএনজি যুক্ত করার নিয়ম, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করার নিয়ম এবং ভার্বের পাস্ট পার্টিসিপল করার নিয়ম এখানে বিস্তারিত দেওয়া আছে, যার বাইরে আর কিছু নেই। যত রকমের নিয়ম আছে সকল প্রকার নিয়ম এখানে দেওয়া আছে। তোমরা একটু ওইগুলো সার্চ করে দেখে নিবে, তাহলে আইএনজি করার নিয়ম তোমাদের ভুল হবে না। আমি ইচ্ছা করলে এখানে আইএনজি যুক্ত করার নিয়মগুলো দিয়ে দিতে পারতাম,
কিন্তু দিয়ে দিলে ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে, এই জন্য দিয়ে দিই নেই। তোমরা একটু সার্চ করে আমার চ্যানেল থেকে আইএনজি যুক্ত করার নিয়মগুলো জেনে নেবে। তোমরা যদি অ্যাকচুয়ালি ইংরেজি শিখতে চাও তাহলে তোমাদেরকে অবহেলা করলে চলবে না। অবভিয়াসলি তোমাদেরকে একটু পরিশ্রম করতে হবে এবং বিধি মোতাবেক এই কাজগুলো করে নিতে হবে। তো আমরা আরেকটু অগ্রসর হই, দেখি। আমরা জানি যে ইংরেজিতে পার্সন 3 প্রকার, এর বেশি কোনো পার্সন নেই। ইংরেজিতে যত নাউন বা প্রোনাউন আছে সবগুলোই এই 3 প্রকার পার্সনের মধ্যে সীমাবদ্ধ। তোমরা জানো যে কোনো বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট হইতে হলে নাউন অথবা প্রোনাউনের প্রয়োজন হয়। তো সেগুলোকে আমরা 3টি পার্সনে ভাগ করেছি: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন মানে হচ্ছে উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ, থার্ড পার্সন নাম পুরুষ। এটা আমি বাংলা ব্যাকরণের ভাষায় লিখেছি। উত্তম পুরুষ বাংলা ব্যাকরণে ফার্স্ট পার্সনকে উত্তম পুরুষ বলা হয়, আর সেকেন্ড পার্সনকে মধ্যম পুরুষ বলা হয়, থার্ড পার্সনকে নাম পুরুষ বলা হয়। তোমরা নিশ্চয়ই বাংলা ব্যাকরণ পড়ো, যেহেতু তোমরা স্কুল কলেজের শিক্ষার্থী। তো বাংলা ব্যাকরণের সাথে এটাকে তোমরা যদি মিলিয়ে নাও তাহলে তোমাদের জন্য বেশ ভালো হবে। তো উত্তম পুরুষের সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হচ্ছে আমি, আর প্লুরাল নাম্বার সাবজেক্ট হচ্ছে আমরা। তো আমি করিতে থাকিব, সাধু ভাষা করতে থাকব, এটা হলো চলিত ভাষা। আমি করিতে থাকিব, আমরা করতে থাকব। আমি করিতে থাকিব, করতে থাকব। এটির ইংরেজি হচ্ছে আই। আমি ইংরেজি আই, এটা তোমরা সবাই জানো। তো এখানে আই এর সাথে শেল দিতে হবে এবং বি ভার্ব দিতে হবে, বি। এই বি ভার্ব এখানে দিতেই হবে, না দিলে এটি ফিউচার টেন্স করা যাবে না। ফিউচার কন্টিনিউয়াস টেন্স বি ভার্ব ছাড়া হয় না। তো আই শ্যাল বি ডুইং, আমি করিতে থাকিব। আই শ্যাল বি ডুইং, আমি করিতে থাকিব। আমরা করিতে থাকিব, উই শ্যাল বি ডুইং। একটা জিনিস লক্ষ্য করো যে বি কিন্তু সব জায়গায় আছে, বি সব জায়গায় আছে। আর আই এর সাথেও শ্যাল, উই এর সাথেও শ্যাল, আর বাকি সবগুলোতে উইল। এগুলো মনে রাখতে হবে। সেকেন্ড পার্সনে তুমি করিতে থাকিবে বা করতে থাকবে। ইউ এর সাথে উইল বি ডুইং, তুমি করতে থাকবে। আর তোমরা ইংরেজিও ইউ, তুমি ইংরেজি ইউ, তোমরা ইংরেজি ইউ, বানানে কোনো পার্থক্য নেই, একই শব্দ, একই ওয়ার্ড, কিন্তু দুইটা অর্থ, সিঙ্গুলার এবং প্লুরাল, দুটি অর্থ প্রকাশ করে থাকে। তোমরা করিতে থাকিবে, করতে থাকবে। ইউ উইল বি ডুইং, তোমরা করতে থাকবে। থার্ড পার্সন সে করিতে থাকিবে, করতে থাকবে। সে দ্বারা স্ত্রীও বোঝায়, পুরুষও বোঝায়। যদি পুরুষ হয় তাহলে হি ব্যবহার করবে, আর যদি স্ত্রী হয় বা নারী হয় তাহলে শি ব্যবহার করবে। হি অর শি উইল বি ডুইং, এই যে এখানে বি থাকবে। আমরা বলেছি যে কন্টিনিউয়াস হতে হলে বি ছাড়া গঠন করা যায় না। যে কোনো কন্টিনিউয়াস টেন্সে বি ভার্বের কোনো না কোনো রূপ লাগবেই। কোনো টেন্স, কন্টিনিউয়াস টেন্স আমরা বি ছাড়া গঠন করতে পারবো না, এটা আমাদেরকে মনে রাখতেই হবে। তো ফিউচার টেন্সে সরাসরি বি চলে আসছে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শেল এবং উইলের সাথে বি যোগ করতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে ফিউচার কন্টিনিউয়াস কিভাবে গঠন করতে হবে। সাবজেক্ট প্লাস শেল বি বা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি। তো এখানে আমরা লিখে দিয়েছি
বাক্য গঠন করে দিয়েছি। এরপরে আর কোনো সমস্যা আমাদের হবে না। তো আমরা যদি নেগেটিভ করতে চাই তাহলে সাবজেক্টের পরে শ্যাল উইল বসাবো, তারপর নট বসাবো, তারপর বি দিব, তারপর আইএনজি দিব, তারপর এক্সটেনশন। আইএনজির পরে যদি কিছু থাকে সেটাকে আমরা এক্সটেনশন বলছি, সম্প্রসারণ বলছি। আইএনজি যুক্ত ভার্বের পরে যে শব্দগুলো থাকবে এগুলো এক্সটেনশনের অন্তর্ভুক্ত হবে। তো আই শ্যাল নট বি ডুইং, আমি করিতে থাকিব না। ইন্টারোগেটিভ করতে হলে শ্যাল বা উইল সাবজেক্টের আগে চলে আসবে, সাবজেক্ট পরে চলে যাবে, আরগুলো ঠিক থাকবে। পরে সাবজেক্টের পরে বি বসবে, ভার্ব প্লাস আইএনজি বসবে, এক্সটেনশন বসবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। এই বিষয়টা, প্রশ্নবোধক চিহ্নের যে বিষয়টা, এটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। প্রশ্নবোধক চিহ্ন আমরা যখন কথা বলি তখন কথার মধ্যেও যেন প্রশ্নের একটা ভাব থাকে। যেমন শ্যাল আই বি ডুইং, শ্যাল আই বি ডুইং, শ্যাল আই বি ডুইং, আমি কি করতে থাকবো, শ্যাল আই বি ডুইং। আচ্ছা, এরপরে নেগেটিভ ইন্টারোগেটিভ, শ্যাল বা উইল আগে বসবে, সাবজেক্ট যদি প্রনাউন হয় তাহলে নট পরে বসবে, আর সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নট আগে বসবে। এটা যারা আমার ভিডিওগুলো আগে দেখেছো তারা নিশ্চয়ই সেটা রপ্ত করে ফেলেছো যে সাবজেক্ট যদি প্রনাউন হয় তাহলে নটটা পরে বসে, সাবজেক্ট প্রনাউন হলে প্রনাউনের পরে নট, নাউনের আগে নট, পরে বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন প্লাস ইন্টারোগেশন। শ্যাল, এই শ্যাল সাবজেক্ট হচ্ছে এখানে আই, শ্যাল আই, আই হচ্ছে প্রনাউন, এই প্রনাউনের জন্য পরে নট বসাচ্ছে। শ্যাল আই নট বি, বি পরে ভার্বের সাথে আইএনজি। শ্যাল আই নট বি ডুইং, আমরা কি, আমি কি করতে থাকবো না। আচ্ছা, তো আমরা এই টেন্সের ব্যবহারের দিকে একটু লক্ষ্য করি, কোন কোন ক্ষেত্রে এই টেন্সটা ব্যবহার করা হয়। ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর ব্যবহার আমরা দেখব যে কোন কোন জায়গায় বা কোন কোন ক্ষেত্রে এই টেন্স ব্যবহার করতে হবে। ভবিষ্যৎকালে কোনো কাজ কোনো নির্দিষ্ট বা ব্যাপক সময়ের পূর্বে আরম্ভ হয়ে পরেও চলতে থাকবে এরূপ অর্থে, অর্থাৎ ভবিষ্যতে একটা কাজ আর একটা কাজের আগে শুরু হয়ে সেটা চলতে থাকবে, সেটা বোঝাতে ভার্বের ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা পৌঁছার পূর্বে, এই যে এই কাজটা হবে, আমরা পৌঁছবো এসে। তারা আমাদেরকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে অপেক্ষা করতে থাকবে। এই যে অপেক্ষা করতে থাকবে এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এই অপেক্ষা করতে থাকবে। আর আমরা পৌঁছবো, এটার এই ঘটনার পূর্বে তারা অপেক্ষা করতে থাকবে। তো তারা অপেক্ষা করতে থাকবে, এটা হবে কন্টিনিউয়াস টেন্স। তারা, দে, তারা, এই যে দে এখানে আমরা দিয়েছি, দে অপেক্ষা করতে থাকবে, উইল বি ওয়েটিং। এখন কোথায় অপেক্ষা করতে থাকবে, বিমানবন্দরে। এই বিমানবন্দরে প্রিপোজিশন এট বসছে, এট দ্য এয়ারপোর্ট। কেন অপেক্ষা করতে থাকবে, কেন তারা অপেক্ষা করতে থাকবে, আমাদেরকে অভ্যর্থনা জানাতে। তো আমাদেরকে ইংরেজি হলো আস, আর অভ্যর্থনা জানাতে এটার ইংরেজি হলো টু গ্রিট, GREET, গ্রিট। আমাদেরকে অভ্যর্থনা জানাতে তারা বিমানবন্দরে অপেক্ষা করতে থাকবে, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা আগেরটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করেছি, বি এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছি যথারীতি, আর পরের কাজটা যেটা সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দ্য প্রেসিডেন্ট উইল বি অ্যারাইভিং,
দ্য প্রেসিডেন্ট উইল বি অ্যারাইভিং, এখানে উইল এর সাথে বি বসিয়েছি আমরা, এই উইল বি, তারপরে অ্যারাইভিং, তিনি পৌঁছবেন, ইন এ ফিউ আওয়ার্স, কয়েক ঘন্টার মধ্যেই। হয়তো তিনি বিদেশ গিয়েছিলেন, খবর আছে যে তিনি বিমানে উঠেছেন এবং বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেছেন। তো ওনাকে যারা অভ্যর্থনা জানাবে তারা সবাই বিমানবন্দরে চলে গিয়েছে এবং একজন আরেকজনকে বলতেছে যে আমাদের প্রেসিডেন্ট কখন আসবেন। তখন একজন বলছে দ্য প্রেসিডেন্ট উইল বি অ্যারাইভিং ইন এ ফিউ আওয়ার্স, কয়েক ঘন্টার মধ্যেই তিনি এসে পৌঁছাবেন। অর্থাৎ বিমানে উঠেছেন, বাংলাদেশের যে বিমানবন্দর কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ আছে, তার বিমান যাত্রা করেছে বিদেশ থেকে এবং সেটা নিয়মিত যথারীতি আসছে এবং কয়েক ঘন্টার মধ্যে তিনি এসে পৌঁছবেন। এটা একটু দেরিও হতে পারে, একটু আগেও আসতে পারে। এটা যদি কোনো সমস্যা না থাকে তাহলে যথাসময়ে এসে পৌঁছে যাবে। ভবিষ্যৎ পরিকল্পিত কোনো কাজ বোঝাতে, ভবিষ্যতে কোনো কাজের পরিকল্পনা করা হয়েছে এরূপ বোঝাতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। সে সোমবার পর্যন্ত এখানে অবস্থান করতে থাকবে। এখানে সাবজেক্ট হচ্ছে সে এই সাবজেক্ট, আর অবস্থান করতে থাকবে এটা হচ্ছে ক্রিয়াপদ, এই অবস্থান করতে থাকবে। তো হি উইল বি স্টেইং, স্টেই হচ্ছে অল্প সময়ের জন্য কোথাও থাকা, স্থায়ীভাবে নয়, অল্প সময়ের জন্য কোথাও অবস্থান করা। যেমন আমরা যাদের ঢাকাতে বাড়িঘর নাই তারা যদি ঢাকাতে যাই তো আমরা কোথাও থাকি, হয় হোস্টেলে থাকি ইউনিভার্সিটির বন্ধুদের সাথে, অথবা পেমেন্ট করে হোস্টেলে থাকার ব্যবস্থা আছে সেগুলোতে থাকি। তো শি উইল বি স্টেইং হিয়ার, সে এখানে অবস্থান করতে থাকবে টিল মানডে, সোমবার পর্যন্ত সেখানে অবস্থান করতে থাকবে। তো হি উইল বি কিপিং লেট আওয়ার্স, হি উইল বি কিপিং লেট আওয়ার্স, এখানে একটা ফ্রেজ ব্যবহার করা হয়েছে, শব্দগুচ্ছ, লেট আওয়ার্স, কিপ লেট আওয়ার্স, এটা হচ্ছে অধিক রাত জেগে থাকা, অধিক রাত জেগে থাকা। কিপ লেট আওয়ার্স, এটা পুরো ফ্রেজটা হচ্ছে কিপ লেট আওয়ার্স বা কিপিং লেট আওয়ার্স, হলো অধিক রাত পর্যন্ত জেগে থাকা। হি উইল বি কিপিং লেট আওয়ার্স নেক্সট মান্থ, আগামী মাস থেকে সে অধিক রাত পর্যন্ত জেগে থাকবে। হয়তো এরপরে তার পরীক্ষা আছে, এই প্রসঙ্গে সে বলেছে যে আগামী মাস থেকে আমি পরিকল্পনা করেছি যে বেশি বেশি করে লেখাপড়া করব, এই জন্য আমাকে অধিক রাত পর্যন্ত জেগে থেকে পড়াশোনা করতে হবে। এই জন্যই এই ভবিষ্যৎ পরিকল্পনার কোনো কাজ বোঝাতেও এই ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। হি উইল বি কিপিং লেট আওয়ার্স, যে কিপ ভার্ব এর সাথে আইএনজি যুক্ত করা হয়েছে, কিপিং লেট আওয়ার্স নেক্সট মান্থ, পরের মাস। কোনো কাজ কোনো ভবিষ্যৎ ব্যাপক সময়ের সবটা ধরে চলতে থাকবে, কোনো কাজ ভবিষ্যতের যে ব্যাপক সময়ের সবটা ধরে চলতে থাকবে এরকম বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা, এই আমরা হচ্ছে সাবজেক্ট, এটার জন্য উই, আমরা ভ্রমণ করতে থাকবো, এটা ক্রিয়াপদ, করতে থাকবো। আর সারা বছর অর্থাৎ পুরোটা বছরই আমরা ভ্রমণ করতে থাকবো। আমরা আগামী বছর আমি স্থির করেছি যে সারা বছরই ভ্রমণ করব। এটা যারা ভ্রমণ বিলাসী মানুষ আছে, যাদের ভ্রমণের ইচ্ছা আছে, যাদের ভ্রমণের সামর্থ্য আছে, শারীরিক সামর্থ্য আছে, যাদের টাকা পয়সা আছে, যাদের সব কিছু অনুকূলে আছে, তারা এই কথাটা বলতেই পারেন যে আমি সারা বছর ভ্রমণ করতে থাকবো।
আমরা উই শ্যাল বি ট্রাভেলিং, আমরা ভ্রমণ করতে থাকবো অল ইয়ার রাউন্ড, সারা বছর ব্যাপী আমরা ভ্রমণ করতে থাকবো। আর আই শ্যাল বি রিডিং অল ইভিনিং, আমি সারা সন্ধ্যা পড়তে থাকবো। কেউ একজন বলল যে ভাই তুমি সন্ধ্যাবেলা আমার কাছে আসতে পারবে? যে না ভাই, আমি তো সন্ধ্যাবেলা তোমার কাছে আসতে পারবো না। যে সন্ধ্যায় তুমি কি করবে? যে আমি সারা সন্ধ্যা পড়ব। আই শ্যাল বি রিডিং, আমি পড়তে থাকবো অল ইভিনিং, অর্থাৎ পুরো সন্ধ্যাটাই আমি পড়ে কাটিয়ে দেব। এরকম বোঝানোর জন্য আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। ভবিষ্যতে কোনো কাজ অনেক সময় ধরে চলতে থাকবে, এরূপ বুঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। যেমন আই শ্যাল বি ড্রয়িং এ পিকচার ইন মাই লেজার টাইম। I shall be drawing a picture. I shall be drawing a picture. আমি একটি ছবি আঁকতে থাকবো। ছবিটা আমি আঁকতে থাকবো। তো এটা ওই কখন আঁকবো? আমি যখন ব্যস্ত থাকি তখন আঁকবো না। হয়তো কিছু অংশ আঁকবো, একে তারপর আমার অন্য কাজে আমি চলে যাব বা অন্য কাজ করব। তারপর আবার যখন অবসর পাবো তখন আবার ছবিটা আঁকবো। আবার শেষ করতে না পারি যদি, তো আবার এটা স্থগিত রেখে অন্য কাজ করব। আবার সময় পাইলে আমি অবসর সময় আবার আঁকবো। এইভাবে কি অনেক সময় ধরে যদি একটা কাজ চলতে থাকে তাহলে সেটাও ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। ইন মাই লেজার টাইম, আমার অবসর সময়, আমি যখন অবকাশে থাকবো তখন আমি এই কাজটা করতে থাকবো। আমার যখনই অবকাশ থাকবে, অবসর থাকবে, আমি সেটা করতে থাকবো। I shall be working for my skill development. I shall be working, আমি কাজ করতে থাকবো। কিসের জন্য? For my skill development, আমার দক্ষতা বৃদ্ধির জন্য, দক্ষতা উন্নয়নের জন্য। স্কিল ডেভেলপমেন্ট, তো মানুষের স্কিল একদিনে উন্নত হয় না। স্কিল মানে দক্ষতা। তোমরা জানো বর্তমান সময়ে প্রত্যেককেই কোনো না কোনো কিছু বিক্রি করতে হয়। শিক্ষককে দক্ষতা বিক্রি করতে হয়, কারণ তারা শিক্ষকতায় দক্ষতা অর্জন করেছে, সেটি বিক্রি করে তারা বেতন পান বা শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে যান। ডাক্তারকে তার জ্ঞান, নলেজ এবং দক্ষতা বিক্রি করে সে রুগী দেখে সেখান থেকে টাকা উপার্জন করতে হয়। শ্রমিক তার নিজের দক্ষতা বিক্রি করে তার মালিকের কাছ থেকে টাকা অর্জন করে থাকে। বর্তমান সময়ে আমাদের প্রত্যেককেই কোনো না কোনো কিছু বিক্রি করে সেই বিনিময়ে অর্থ উপার্জন করে চলতে হয়। সেজন্য আমি বলছি যে আই শ্যাল বি ওয়ার্কিং ফর মাই স্কিল ডেভেলপমেন্ট। তো স্কিল ডেভেলপমেন্ট মানে দক্ষতার উন্নয়ন। দক্ষতা একদিনে উন্নয়নের বিষয় না, এটা উন্নয়ন করার জন্য সময়ের প্রয়োজন। একটা মানুষ কাজ করতে 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 তার দক্ষতা বাড়ে। তোমরা জানো কথায় বলে যে গাইতে গাইতে গায়েন আর বাজাইতে বাজাইতে বায়েন। না বাজিয়ে কেউ বায়েন হতে পারে না, আর না গেয়ে কেউ গায়েন হতে পারে না। তাহলে যে কোনো কাজ করতে 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 সে কাজে দক্ষতা চলে আসে। তোমরা নিশ্চয়ই দেখে থাকবে যে আমরা ছোটবেলায় সাইকেল চালাতে গিয়ে বারবার পড়ে গিয়েছি, বারবার উঠেছি, আবার পড়ে গিয়েছি, আবার উঠেছি, আবার পড়ে গিয়েছি, আবার উঠেছি। এইভাবে পড়তে উঠতে পড়া এবং ওঠার খেলার মধ্যে দিয়ে এক সময় আমরা সাইকেল চালাতে শিখে গিয়েছি। এমন এক সময় এসেছে যে আমরা দুই হাত ছেড়ে দিয়ে আমরা হাইওয়েতে সাইকেল চালিয়েছি। আমার সামনে যে হ্যান্ডেল বার আছে সেই হ্যান্ডেল বারে আমাদের দুই হাত না রেখে আমরা দুই হাত উড়িয়ে দিয়ে আমরা শুধু সাইকেলটা চালিয়েছি। সেটা হলো দক্ষতা। তো এইভাবে আমাদেরকে যে কোনো কাজ যদি আমরা করতে থাকি তাহলে আমাদের দক্ষতার উন্নয়ন হয়। বারবার করলে যে কোনো কাজ সেটা দক্ষতা বৃদ্ধি পায়। শিক্ষার্থী বন্ধুরা, পরে আমরা চলে যাচ্ছি ভবিষ্যতে কোনো কাজ শুরু হয়ে চলতে থাকবে এরূপ বুঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। He will be
ওয়েটিং ফর আস এট দ্য স্টেশন, সে আমাদের জন্য স্টেশনে অপেক্ষা করতে থাকবে। উই শ্যাল বি প্লেয়িং ইন দ্য ফিল্ড, আমরা ফিল্ডে খেলতে থাকব। তো আমরা কয়েকটা ট্রান্সলেশন দেখব। আমরা পথ চলতে থাকবো। উই শ্যাল বি ওয়াকিং, উই শ্যাল বি ওয়াকিং অ্যালং দ্য ওয়ে, রাস্তা বরাবর আমরা চলতে থাকবো। তুমি ছবিটি আঁকতে থাকবে। ইউ উইল বি ড্রয়িং দ্য পিকচার, ডলি চা তৈরি করতে থাকবে। ডলি উইল বি প্রিপেয়ারিং টি, তারা বিষয়টি আলোচনা করতে থাকবে। দে উইল বি ডিসকাসিং দ্য ম্যাটার। ডলি ও রূপা পাঠ প্রস্তুত করতে থাকবে। ডলি এন্ড রূপা উইল বি প্রিপেয়ারিং দ্য লেসন্স, আমি তোমাদের সম্বন্ধে ভাবতে থাকবো। আই শ্যাল বি থিঙ্কিং অ্যাবাউট ইউ, অর্থাৎ আমি তোমাদের সম্পর্কে বিবেচনা করতে থাকবো। পাখিরা সন্ধ্যায় নীড়ে ফিরতে থাকবে। বার্ডস উইল বি রিটার্নিং টু দ্য নেস্ট ইন দ্য ইভিনিং, তোমরা পাখিদেরকে সন্ধ্যাবেলায় কিচিরমিচির করে উড়ে উড়ে নীড়ে ফিরতে দেখেছ। তোমরা সেটাও দেখেছ জীবনানন্দ দাশের কবিতায়, সব পাখি ঘরে ফিরে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন। তো সব পাখি ঘরে ফিরে, পাখিরা ঘরে ফিরে সন্ধ্যায়। তো এখানে জীবনানন্দ দাশ রূপক অর্থে ব্যবহার করেছেন। আমি জীবনানন্দ সম্পর্কে কথা বলতে চাচ্ছি না, যেহেতু এটি আমার কবিতার বিষয় না। তবে পাখিরা ঘরে ফিরতে থাকবে সন্ধ্যাবেলা, সেটাই এখানে উঠে এসেছে তার কবিতা থেকেও আমরা দেখেছি এবং আমরা বাস্তব জীবনেও সেটা দেখে থাকি। আমি শিক্ষকের নিকট পড়তে থাকবো। আই শ্যাল বি রিডিং উইথ মাই টিচার, আই শ্যাল বি রিডিং উইথ মাই টিচার, এটা উইথ প্রেপোজিশনটা ব্যবহার করতে হবে। আমি আমার শিক্ষকের নিকট পড়তে থাকবো, অর্থাৎ শিক্ষক থাকবেন, আমি পড়ব, তিনি আমাকে সহযোগিতা করতে থাকবেন। এইভাবেই আমরা শিক্ষকের নিকট পড়ি। শিক্ষক নাম ডাকতে থাকবেন। শিক্ষক ক্লাসে প্রবেশ করে নাম ডেকে থাকেন শিক্ষার্থীদের। The teacher will be calling over the rules, teacher will be calling over the rules, teacher will be calling, will be calling at a future continuous tense, will be calling over the rules, রুল কল করতে থাকবেন। তো এখানে ছোট্ট একটা এক্সারসাইজ দিয়েছি, কয়েকটা সেন্টেন্স। সে আমাকে সাহায্য করতে থাকবে। হি উইল বি হেল্পিং মি, সে আমাকে সাহায্য করতে থাকবে, তুমি কঠোর পরিশ্রম করতে থাকবে। ইউ উইল বি ওয়ার্কিং হার্ড, মা তার সন্তানদেরকে পড়াতে থাকবেন। আমাদের দেশে তোমরা জানো যে মাই হচ্ছে শিক্ষকের, মাই হচ্ছে সন্তানের বা শিশুদের প্রথম শিক্ষক। মা তার সন্তানের প্রথম শিক্ষক, তো মা তার সন্তানদের পড়াতে থাকবেন। মাদার উইল বি টিচিং হার চিলড্রেন, তার শিশুদের পড়াতে থাকবেন। একাধিক সন্তান থাকলেও মা পড়ান, একজন সন্তান থাকলেও মা পড়িয়ে থাকেন। আমি বাড়ির কাজ করতে থাকবো। আই শ্যাল বি ডুইং মাই হোমওয়ার্ক, আই শ্যাল বি ডুইং মাই হোমওয়ার্ক, আই শ্যাল বি ডুইং মাই হোমওয়ার্ক। সূর্য পূর্ব আকাশে উদিত হতে থাকবে। দি সান উইল বি রাইজিং ইন দ্য ইস্টার্ন স্কাই, ইস্টার্ন স্কাই পূর্ব আকাশে। The sun will be rising in the eastern sky, সে তার ভূমিকা পালন করতে থাকবে। He will be playing his role, he will be playing his role। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি সেই বিষয়গুলো তোমরা বারবার পড়বে। আসলে তোমরা যদি ইংরেজি শিখতে চাও তাহলে তোমাদেরকে কমিটেড হতে হবে এবং নিবেদিত প্রাণ হতে হবে, না হয় সেটা শেখা যাবে না। তোমরা বিষয়গুলো বারবার পড়বে, পড়লেই তোমাদের এগুলো আয়ত্তে এসে যাবে। আসলে কোনো কিছুই কঠিন নয়, দেখতে কঠিন মনে হলেও এটার ভিতরে যদি প্রবেশ করা যায়, এর সাথে যদি বন্ধুত্ব স্থাপন করা যায়, তাহলে আর সেটা কঠিন থাকে না। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আমাদের ভিডিওগুলো ভালোভাবে দেখবে এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করবে।
লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তোমরা যদি কমেন্ট করো তাহলে তোমাদের সাথে আমাদের বন্ধুত্ব দৃঢ় হবে, তোমাদেরকে আমরা চিনে থাকবো এবং পরবর্তীতে যখনই কমেন্ট করবে তখনই আমি তোমাদের উত্তর, যাকে আমি চিনবো তার উত্তরটা আগে দেওয়ার চেষ্টা করব। এভাবেই শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে অধিকতর বন্ধুত্ব স্থাপন হবে। এর মধ্যে দিয়ে চলতে থাকবে পঠন পাঠনের কাজ। তো আশা করি তোমরা ভালো থাকবে, অন্যদেরকে ভালো রাখবে। ধন্যবাদ।